আমাদের স্বরাষ্ট্র দপ্তর লড়াই করছে মানুষের পাশে। আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন নানান কাজে। ঠিক সেই সময় ক্যাবিনেট নাম্বার 2 এই মুহূর্তে অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ আগে খবর এলো তিনি কোভিড-19 আক্রান্ত। কোভিড-19 আক্রান্ত ব্যাপারটা তো খুব আরামদায়ক নয়। তার কারণটা হচ্ছে আর 5 জনের আক্রান্ত হওয়া আর অমিত শাহের আক্রান্ত হওয়ার মধ্যে বেসিক ফারাক রয়েছে কিছু, যে আজ সারা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল কিন্তু রাম মন্দিরের পক্ষে বা বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেন, মানে বিজেপি বাদ দিয়ে। তার কারণ প্রত্যেকের কাছে হিন্দু ভোটটা একটা মস্ত ভোট, পাছে রাম নিয়ে কিছু বললে ভোটটা কেটে যায় সে ভয় প্রত্যেকের আছে। খালি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন করেছেন 5 তারিখ, অনেকেই বলছেন ইচ্ছাকৃত, আমি জানি না। কারণ এই ঘটনায় যদি বলেন তাহলে যেদিন ইন্দিরা গান্ধী খুন হলেন তার পরের দিন জ্যোতিবাবু কিন্তু আমার রাজ্যে বন্ধ রেখেছিলেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর বন্ধ রেখেছিলেন এই কারণে যাতে করে আমার মানে রাজ্যে কোনো রকম গোষ্ঠী সংঘর্ষ না হয়, শিখেরা যাতে বাঁচে ইন্দিরা গান্ধীর সময়, আর রাজীব গান্ধীর পরে তামিলরা যাতে বাঁচে সেই কারণে। সুতরাং এক একজন এক একটা প্যাটার্নে চলেন, এক একটা মোশনে চলেন। কিন্তু তবু আজ আমি বলবো যে আমাদের অনেক বেশি খরচ খরচা কিন্তু বাড়বে আগামী দিন। কোভিড হসপিটাল বাড়াতে হবে, অক্সিজেন সিলিন্ডার বাড়াতে হবে, তা নয়তো কিন্তু লাশগুলো ধরে ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দিতে হবে। স্বাগতম। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। স্বাগতম আবার। এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে চমকপ্রদ খবরটি ভালো কি মন্দ তার বিবেচনার জায়গা থেকে বলতে হয় অবশ্যই মন্দ। আমাদের প্রতিরক্ষা দপ্তর লড়াই করছে তাদের বর্ডারে, আমাদের স্বরাষ্ট্র দপ্তর লড়াই করছে মানুষের পাশে। আমাদের প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন নানান কাজে। ঠিক সেই সময় ক্যাবিনেট নাম্বার 2 এই মুহূর্তে অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ আগে খবর এলো তিনি কোভিড-19 আক্রান্ত। কোভিড-19 আক্রান্ত ব্যাপারটা তো খুব আরামদায়ক নয়। তার কারণটা হচ্ছে আর 5 জনের আক্রান্ত হওয়া আর অমিত শাহের আক্রান্ত হওয়ার মধ্যে বেসিক ফারাক রয়েছে কিছু। অমিত শাহ সম্বন্ধে বলতে পারি যে নরেন্দ্র মোদীর শারীরিক সক্ষমতা তা তিনি যোগব্যায়াম করে হোক, RSS করবার সময় বা যে কোনোভাবেই হোক অনেক বেশি সক্ষম। পক্ষান্তরে চেহারার কারণে, শরীরের মধ্যে নানান রোগের কারণে অমিত শাহ শারীরিকভাবে অনেকটাই দুর্বল। অমিত শাহর দুর্বলতার কারণ কেবলমাত্র তার ভারী শরীর নয়, তার হাই সুগার, ইনসুলিন নিতে হয়, এটা শুনেছি বিজেপিরই মুখপাত্রের কাছ থেকে, এবং প্রেশার আছে, হাইপার যাকে বলা হয়। শুধু তাই নয়, তার খাওয়া দাওয়া রেহেন সেহেনের দিকে ভয়ঙ্কর রকম নজর রাখতে হয় প্রতি মুহূর্তে, প্রতি সময়। এবং সেখানেই শেষ নয়, গত বছর তিনি আক্রান্ত হলেন সোয়াইন ফ্লুতে। আপনাদের বলে রাখা ভালো যে সোয়াইন ফ্লু কিন্তু ঘরে ঘরে হয়নি আজকের করোনার মতন, কিন্তু সোয়াইন ফ্লুতে তিনি আক্রান্ত হলেন। এবং সোয়াইন ফ্লু কিন্তু মারাত্মক ছোঁয়াচে রোগ, এই করোনার মতন ছোঁয়াচে রোগ, যেটা প্রায় নিঃশ্বাস প্রশ্বাসের থেকে একজনের থেকে আরেকজনের মধ্যে চলে যায়। সেটা আমরা শুনতে পেলাম কোথায়? শুনতে পেলাম তিনি আমাদের উত্তরবঙ্গের মালদা, সম্ভবত মালদা শহরে যখন এলেন, তখন তার সিকিউরিটি
যেই সিকিউরিটি কিন্তু প্রধানমন্ত্রীর পরে সাংঘাতিক স্ট্রং, তার মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পর, তারা কেউ অমিত শাহ মানে লকেট টকেটরা গেছেন, অমিত শাহ ধারে কাছে কাউকে ঘেঁচতে দেওয়া হয়নি। সেটা অমিত শাহর সিকিউরিটির জন্য নয়, যারা ঘেঁচতে চাইছেন তাদের সিকিউরিটির জন্য, যে কাছাকাছি আসা বা ফুলের মালা পরিয়ে দেওয়া বা হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া, এগুলো থেকে কিন্তু সামহাউ একটা জান একজনের থেকে আরেকজনের মধ্যে যেতে পারে, এই সাসপেক্ট করে কিন্তু অমিত শাহ এই সোয়াইন ফ্লু এর ব্যাপারটা হয়েছিল। কাজেই সোয়াইন ফ্লু হলে কি কি সমস্যা হয়? শরীর অস্বাভাবিক রকম দুর্বল হয়ে যায়, শারীরিক সক্ষমতা অনেকটাই অক্ষম হয়ে পড়ে, এবং লিভারজনিত সমস্যা হয়, এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই ইমিউনিটি পাওয়ারটা ডাউন হয়ে যায়, এবং ডাউন হলে তাকে ভীষণ রকমভাবে শরীরের দিকে নজর দিতে হয়। যার জন্য আপনারা দেখবেন যে হুটপাট করে অমিত শাহর দৌড়ঝাঁপটা যতটা হয়েছিল ইলেকশনের সময়, ইলেকশনের পর কিন্তু তা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। এবার যখন কোভিড-19 শুরু হলো, তখন যে যার ঘরমুখো হলো। নরেন্দ্র মোদী প্রদীপ জ্বালানো বলুন, থালা বাজানো বলুন, সেটা আপনাদের মতামত, কিন্তু তিনি যখন গৃহবন্দী করে দিলেন আমাদের, তার অনেক আগে গৃহবন্দী হলেন কিন্তু অমিত শাহ নিজে। এবং অমিত শাহ এ কারণে গৃহবন্দী হলেন, অমিত শাহের ইমিউনিটি পাওয়ারটা সাংঘাতিক কম বলে। এবং এমন ব্যাপারটা হলো যে বিগত এক সপ্তাহ বা দিন দশেক আগে অবধি অমিত শাহর খাওয়া দাওয়া, রেহেন সেহেন, কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন, সবসময় মুখ ঢাকা, বিরাট ডিস্টেন্সে বসে তিনি কথাবার্তা বলছেন, ইত্যাদি ইত্যাদি, সমস্ত দিকে কিন্তু সিকিউরড কন্ডিশনে তাকে রাখা হয়েছিল, যে বিন্দুমাত্র তার মধ্যে যেন কোনো যান প্রবেশ করতে না পারে। তা নয়তো মানুষটা কি অবস্থা হবে কেউ জানে না। সেই অমিত শাহ কি করে করোনা ভাইরাস হলো? মারাত্মক প্রশ্ন উঠেছে। করোনা ভাইরাস হতে গেলে তার মানে তিনি এমন কারুর সঙ্গে মিট করেছেন রিসেন্ট, যাদের থেকে এসেছে। কাদেরকে মিট করেছেন? সম্প্রতি 5 দিন ব্যাপী যে বিজেপির সভা হয়ে গেল, বিভিন্ন মানুষ তার সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছেন, বিভিন্ন স্টেটের, আমাদের স্টেটেরই দিলীপ ঘোষ থেকে শুরু করে, এই তো সম্প্রতি মুকুল রায় যাওয়ার কথা ছিল, সেটা তো গেল বরবাদ, থেকে শুরু করে অনেকের দেখা করার কথা ছিল। বাবুল সুপ্রিয় থেকে শুরু করে অনেকেই নাকি দেখা করেছেন। তারপরেও অমিত শাহ এই ভাইরাসটি এলো কি করে? তাহলে এরা কেউ ক্যারি করেছিল কি? এমনটা হতে পারে তারা নানান রকম পেপার দিয়েছেন, পেপারটা স্যানিটাইজ হয়নি, সে পেপার নেওয়ার পর তার থেকে জার্ম তার শরীরে গেছে, যেতেই পারে। কোথা থেকে গেল? তাহলে অমিত শাহর মতন টোটাল সিকিউর, বলা যেতে পারে ভারতবর্ষের সব থেকে সিকিউরড কন্ডিশনে ছিলেন অমিত শাহ, অমিতাভ বচ্চনের থেকেও, তার মধ্যে জানটা চলে গেল। তাহলে আমাদের অবস্থা কি হবে? তাহলে কি আমি দিনের পর দিন যে বলেছি দিল্লির অবস্থা অত্যন্ত খারাপ, পরপর মন্ত্রী শান্ত্রীরা অসুস্থ হচ্ছেন, মুখ্যমন্ত্রী নানান স্টেটের থেকে, বিদেশেও আমরা দেখেছি মৃত্যু পর্যন্ত হয়েছে স্পেনের রাজ পরিবারের, ব্রিটেনের সেই ব্যাপারটা ঢুকেছে। তাহলে এত সিকিউর থাকা সত্ত্বেও ভারতবর্ষের ব্যাপারটা ডিফারেন্ট। তার শরীরে জানটা আসলো কি করে? তাহলে তো যার তার হতে পারে। আজকে প্রশ্নটা ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে যে আমরা রাস্তায় কোনো একটা কাগজ দেখছি, সকালবেলা খবরের কাগজটা নিচ্ছি, আমাদের বাড়িতে ফুড আসছে, তরকারিওয়ালারা আসছে, কোনো কিছু থেকে 1 সেকেন্ডের জন্য আমার শরীরের মধ্যে প্রবেশ করছে না তো? আমাদের তো ভয় পাওয়ার ব্যাপার হয়ে গেল। এটা গেল পার্ট 1। পার্ট 2, কমল রানী বরুণ, আজ তার মৃত্যু হয়েছে। তিনি বিজেপির বড় নেত্রী, সম্ভবত উত্তরপ্রদেশে ক্যাবিনেটে ছিলেন। শোনা যাচ্ছে যোগী আদিত্যনাথ নাও আসতে পারেন রাম মন্দির উদ্বোধনে। তার মানে একজন বিজেপির উচ্চ স্তরের নেত্রীর মৃত্যু হলো আজ। বেশ,
আমার খুব মানে এটা ট্রোল হতে পারে, মজা হতে পারে। তথাগত রায় মাননীয় রাজ্যপাল তিনি সম্প্রতি বলেছিলেন, দম বন্ধ হয়ে যাওয়া মানেই করোনা ভাইরাস নয়। রাম মন্দিরের নামে অনেকের দম বন্ধ হতে পারে। আমি জানি না রামের কি কৃপা যে কার দম বন্ধটা তিনি করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এরপরে রাম ভক্তি থাকবে কোথায়? মস্ত বড় প্রশ্ন থাকতে পারে। দেখুন, আমি নিজেও হিন্দু ধর্মের মানুষ, এটা তো বাস্তবিক। প্রত্যেকের কাছে তার নিজস্ব ধর্মের একটা আলাদা আভিজাত্য আছে। সেটা আমি কতটা মানলাম বা না মানলামটা পরের কথা। হিন্দু ধর্ম এত ইন্টারেস্টিং যে হিন্দু ধর্মটা কিন্তু গ্রহণ করতে হয় না, জন্মসূত্রে পেতে হয়, কিন্তু ধর্ম থেকে একবার বেরিয়ে গেলে আর ফেরত আসা যায় না। এবং রাম এমন একটি চরিত্র যার ইতিহাসের পাতায় আপনি খুঁজলেও রামকে পাবেন না, কারণ সন্তারিক ইত্যাদি পাওয়া না গেলে ইতিহাসের পাতায় স্থান হয় না। পৌরাণিক কাহিনীতেই রামকে আমরা পেয়েছি। রামের নানান গল্প আমরা শুনেছি, এমনকি বনফুল থেকে শুরু করে রামের বিভিন্ন চরিত্র দেখেছি যে রামের মতন বামপন্থী মানুষ খুব কম ছিলেন। এতটাই বামপন্থী মানুষ ছিলেন রাম যে তিনি তার রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে সীতাকে ত্যাগ করেছিলেন। সীতাকে নিয়ে একবার বনবাসে গিয়েছিলেন এবং তারপরেও সীতাকে ত্যাগ করেছিলেন। নিজে খুব সাদা মাটা জীবনযাত্রা করতেন এবং রাম রাজত্ব বলা হয় মানে সকলের রাজত্ব। রাম রাজত্ব মানে হচ্ছে গিয়ে একটা কমিউনিস্টরা বলে থাকেন না যে আমাদের দেশে সবাই সমান, বামপন্থীরা বলে থাকেন সমান কি অসমানের জায়গা নেই। সেটা এসছে কিন্তু এই রামের থেকে। রাম চাইতেন যে আমি যদি দুটো রুটি খাই তাহলে আমার দেশের সাধারণ নাগরিক দুটো রুটি খাবে। এমনও শোনা গেছে যে কইকেয়ী তাকে যখন চলে যেতে বললেন, তখন কইকেয়ীকে যখন প্রণাম করতে গিয়েছিলেন রাম, এটা অন্য গল্প থেকে এসছে, আপনারা পড়ে দেখতে পারেন, তখন কইকেয়ী বলেছেন যে রাম, আমি কিন্তু তোমাকে তাড়াচ্ছি না, আমি চাই তুমি সারা ভারতবর্ষ ঘুরে দেখো এবং সারা ভারতবর্ষের প্রতিটি মানুষ, দিন দরিদ্র, দলিত, নিম্নবর্গ, সাদামাটা মানুষ কিভাবে আছে দেখে এসো, তবে না তুমি রাম হবে, তবে না তুমি রাজা হবে। রাম সেটা রিয়েলাইজ করেছিলেন এবং রিয়েলাইজ করেছিলেন বলেই সারা জীবন তিনি সাধারণ ভাবে বাস করেছেন এবং সাধারণ বিছানায় তিনি শুতেন, সাধারণের থেকেও অতি সাধারণ খাদ্য তিনি খেতেন এবং তিনি চেয়েছিলেন তাকে নয়, তার চিন্তাধারাটাকে মানব জীবনে আনা হোক, মন্দির গড়ে নয়, হৃদয়ে দিয়ে। মন্দির হোক, আমার কিছু বলার নেই, কারণ আমি বলার কে। কিন্তু একটি কথা অবশ্যই আমি বলবো যে আজ সারা ভারতবর্ষের কোন রাজনৈতিক দল কিন্তু রাম মন্দিরের পক্ষে বা বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেন, মানে বিজেপি বাদ দিয়ে। তার কারণ প্রত্যেকের কাছে হিন্দু ভোটটা একটা মস্ত ভোট, পাছে রাম নিয়ে কিছু বললে ভোটটা কেটে যায় সে ভয় প্রত্যেকের আছে। খালি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন করেছেন 5 তারিখ, অনেকেই বলছেন ইচ্ছাকৃত, আমি জানি না। কারণ এই ঘটনায় যদি বলেন তাহলে যেদিন ইন্দিরা গান্ধী খুন হলেন তার পরের দিন জ্যোতিবাবু কিন্তু আমার রাজ্যে বন্ধ রেখেছিলেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর বন্ধ রেখেছিলেন এই কারণে যাতে করে আমার মানে রাজ্যে কোনো রকম গোষ্ঠী সংঘর্ষ না হয়, শিখেরা যাতে বাঁচে ইন্দিরা গান্ধীর সময়, আর রাজীব গান্ধীর পরে তামিলরা যাতে বাঁচেন সেই কারণে। সুতরাং এক একজন এক একটা প্যাটার্নে চলেন, এক একটা মোশনে চলেন। কিন্তু তবু আজ আমি বলবো যে আমাদের অনেক বেশি খরচ খরচা কিন্তু বাড়বে আগামী দিন। কোভিড হসপিটাল বাড়াতে হবে, অক্সিজেন সিলিন্ডার বাড়াতে হবে, তা নয়তো কিন্তু লাশগুলো ধরে ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দিতে হবে। রামের স্বপ্ন তো তা ছিল না। কি বলেন আপনারা?